ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজ আলোচনা করব খুবই একটা কারেন্ট টপিক, সেটা হচ্ছে সিন্ধু জলচুক্তি, ভারত বনাম পাকিস্তান ওয়াটার ওয়্যার। এটা একদমই ট্রেন্ডিংয়ে চলছে এবং কি আপকামিং এক্সামের জন্য এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, সেই জন্য কিন্তু এই টপিকটা কিন্তু পড়ানো। রেল গ্রুপ ডি, রেল এনটিপিসি এবং আরও ডব্লিউপি, এসএসসি যে কোনো কিছুতেই কিন্তু এই কোশ্চেন কিন্তু আসতে পারে। প্রথমে ডেসক্রাইবভাবে আলোচনা করব এবং তারপর এমসিকিউ দিয়ে কিন্তু সাজিয়েছি এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ইম্পর্টেন্ট কারেন্ট টপিক। দেখো, প্রথমে দেখে নেব সিন্ধু জলচুক্তি। সিন্ধু জলচুক্তি কী? সিন্ধু জলচুক্তি হলো একটি ঐতিহাসিক জনসম্পদ বন্টন চুক্তি, যা 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। তাহলে কত সালে? 1960 সালে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। তোমাদের পরীক্ষায় আসবেই যে সিন্ধু জলচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বৃহত্তম নদী ব্যবস্থা জলবন্টন সংক্রান্ত। ঠিক আছে, এই চুক্তি তাহলে উত্তর পশ্চিমের যে ভারতের বৃহত্তম নদী ব্যবস্থাগুলো আছে সেই জনবন্টন সংক্রান্ত কিন্তু এই সিন্ধু জলচুক্তি। তারপর দেখো চুক্তির মূল বিষয়বস্তু, চুক্তি স্বাক্ষরকারী। দেখো 1960 সালের 19শে সেপ্টেম্বর, তারিখটাও কিন্তু দিয়ে দিতে পারে। দেখো তো তোমাদের পুরো বর্ডার করে দিয়েছি যে 1960 সালের কত 19শে সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান, ঠিক আছে, তখন কে প্রেসিডেন্ট ছিল? প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, এই চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্ব ব্যাংক ছিল তৃতীয় পক্ষ হিসাবে মধ্যস্থকারী, অর্থাৎ এই দুইজনের মাঝে কে ছিল? বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক কিন্তু মধ্যস্থ করেছিল। তাহলে এই 3-4টে জিনিস মনে রাখবে। প্রথম হচ্ছে 1960 সালে 19শে সেপ্টেম্বর হয়েছিল, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? মোহাম্মদ আইয়ুব, এবং ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু, এবং মধ্যস্থকারী কে ছিল? বিশ্ব ব্যাংক। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যে নদী বন্টন, নদী কিভাবে বন্টন হয়েছিল। দেখো সিন্ধু নদ ব্যবস্থার মোট 6টি নদীকে ভাগ করে দেওয়া হয়। কটি নদী? সিন্ধু নদীর মাত্র 6টি নদীকে পূর্বাঞ্চলিত 3টি নদী কী কী? দেখো বিয়াস, রবি এবং শতদ্রু। এই নদীগুলো সম্পূর্ণ জল ব্যবহারের অধিকার ভারতকে দেওয়া হয়। তাহলে পূর্বাঞ্চলীয় মানে পূর্ব দিকে 3টে নদী, বিয়াস, রবি এবং শতদ্রু, এই 3টে নদীর জলকে ব্যবহার করতে দেওয়া হয় কাকে? ভারতকে। অর্থাৎ ভারত এই 3টি নদীর জলকে ব্যবহার করতে পারবে। তারপর দেখো পশ্চিমাঞ্চলের 3টি নদী, সিন্ধু, ঝেলম বা ঝিলাম আর হচ্ছে চেনাব। এই 3টি নদীর প্রধান জলাধিকারী পাকিস্তানকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? পাকিস্তানকে দেওয়া হয়। তবে কিছু নির্দিষ্ট সীমার মধ্যে ভারত এই নদীগুলো জল ব্যবহার করতে পারবে, যেমন সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। তাহলে ভারতও কিন্তু এই 3টের নদীর জল কিন্তু ব্যবহার করতে পারবে, কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে। সেগুলো কিসের ক্ষেত্রে? সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। তারপর কমিশন, তারপর নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদান। উভয় দেশ নিয়মিত তথ্য আদান প্রদান করে। একটি স্থায়ী ইন্দাস কমিশন গঠিত হয়েছে, যার মাধ্যমে যে কোনো বিরোধ নিষ্পত্তি করা হয়। গুরুত্ব, এটি বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক নদী বন্টন চুক্তি হিসাবে বিবেচিত হয়। তাহলে এটি হচ্ছে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক নদী বন্টন চুক্তি হিসাবে কিন্তু বিবেচিত হয় সিন্ধু জলচুক্তি। তারপরে বিরোধ ও চ্যালেঞ্জ। সিন্ধু চুক্তি অনেক বছর ধরে সফলভাবে চললেও কিছু বিরোধও হয়েছে, কিন্তু মাঝে কিন্তু বিরোধ হয়েছে, সেই বিরোধগুলো দেখে নেব। দেখো বাগড়িহাল জলবিদ্যুৎ প্রকল্প। বাগড়িহাল জলবিদ্যুৎ প্রকল্প এটা কি? দেখো ভারতের ঝেলম নদীর উপরে পাকিস্তানে আপত্তি তুলে পরে বিশ্বব্যাংক নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ ভারতের পক্ষে রায় দেয় যে বাগড়িহাল জলবিদ্যুৎ প্রকল্প এই ঝেলম নদীর উপরে, এটা কিন্তু পাকিস্তান আপত্তি তুলেছিল, কিন্তু বিশ্বব্যাংক কিন্তু এর মধ্যস্থতা করে কিন্তু ভারতের পক্ষে রায় দিয়েছিল। তারপর দেখো কিষাণ গঙ্গা প্রকল্প। ভারত নীলম কিষাণ গঙ্গা নদী। পাকিস্তান আন্তর্জাতিক নালিশ আদালতে যায়, যে আদালত ভারতের প্রকল্প অনুমোদন করে কিন্তু কিছু পরিবর্তনের নির্দেশ দেয়। তাহলে কিষাণগঞ্জ প্রকল্পও কিন্তু পাকিস্তান কিন্তু আন্তর্জাতিকে নালিশ করেছিল যে কিষাণগঞ্জ প্রকল্প যে নীলম নদীর উপরে, কিন্তু সেটা কিন্তু ভারতের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু কিছু পরিবর্তন করেছিল। এবার দেখো আমরা দেখে নেব হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন এই রিলেটেড। দেখো প্রথম
সিন্ধু জলচুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়েছিল? 1955, 1960, 1965, 1971। তাহলে কবে? 1960 সালে। তোমরা কমেন্ট করে জানাও যে ডেটটা কত ছিল, ডেটটা কত ছিল সেটা কিন্তু জানিয়ে দাও কমেন্ট করে। তারপরে দেখো সিন্ধু জলচুক্তি স্বাক্ষরের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু আর রাজীব গান্ধী। তাহলে কে ছিল? জওহরলাল নেহরু। তারপরে দেখো সিন্ধু জলচুক্তিতে মধ্যস্থকারী হিসেবে কাজ করেছিল কে? জাতিসংঘ, আমেরিকা, বিশ্বব্যাংক না হচ্ছে ব্রিটেন? বিশ্বব্যাংক। তোমাদের আগে বলে দিলাম না, বিশ্বব্যাংক কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে কিন্তু কাজ করেছিল এই সিন্ধু জলচুক্তিতে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন তিনটি নদী পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়েছিল? বিয়াস, রবি, শতদ্রু না সিন্ধু, জেলাম, চেনাব না গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না গোদাবরী, কৃষ্ণা, কাবেরী? তাহলে সিন্ধু, জেলাম হচ্ছে চেনাব। তাহলে দেখো পাকিস্তানে কোন নদী আছে? সিন্ধু নদী। তাহলে সিন্ধু, ঝেলাম এবং চেনাব এই তিনটি নদী পাকিস্তান কিন্তু ব্যবহারের জন্য পেয়েছিল। তারপরে দেখো স্থায়ী ইন্দাস কমিশনের কাজ কি? কর আদায়, তারপর হচ্ছে জলের নির্ধারণ, যুদ্ধ ঘোষণা। দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান এবং পরিদর্শনের জন্য কিন্তু ইন্দাস কমিশন কিন্তু কাজ করেছিল। তারপর দেখো ভারতের পশ্চিম নদীগুলোর জল কি কাজে ব্যবহার করতে পারবে? ভারত পশ্চিম জমিগুলোর জল একটা হচ্ছে জলবিদ্যুৎ এবং হচ্ছে সীমিত সেচের উপরে কিন্তু কাজ করতে পারবে, পশ্চিম মানে পাকিস্তানের যে নদীগুলোর উপরেও। তারপর দেখো সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? হিমালয়, মানস সরোবর, তিব্বত না কারাকোরাম? তাহলে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে কিন্তু সিন্ধু নদ। তারপরে দেখো কোন প্রকল্প নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল? সর্দার সরোবর, কিষানগঙ্গা, তেহরুগঞ্জ, হীরাকুণ্ড? কিষানগঙ্গা নিয়ে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। তারপরে দেখো সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারতের পূর্ব নদীগুলোকে সম্পূর্ণ অধিকার রয়েছে, সেগুলোর নাম কি? বিয়াস, রবি, শতদ্রু। অর্থাৎ বিয়াস, রবি, শতদ্রু এই তিনটে নদী কিন্তু ভারত ব্যবহার করতে পারবে। তারপরে দেখো সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তান কোন নদীর উপর অধিকতর নিয়ন্ত্রণ পায়? পশ্চিম নদীগুলোর উপর কিন্তু পাকিস্তান অধিকতর নিয়ন্ত্রণ পায়। তারপরে দেখো স্থায়ী ইন্দাস কমিশন কতবার বৈঠক করে? অর্থাৎ বছরে 2বার কিন্তু বৈঠক করে। বছরে কবার? বছরে 2বার। তারপরে দেখো সিন্ধু জলচুক্তির উদ্দেশ্য কী ছিল? সিন্ধু জলচুক্তির উদ্দেশ্য ছিল দুই দেশের কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের ভারসাম্য রক্ষা করা। এটা কিন্তু সিন্ধু জলচুক্তির মুখ্য উদ্দেশ্য ছিল। তারপরে দেখো বিশ্বব্যাংক কীভাবে এই চুক্তিতে ভূমিকা রেখেছিল? বিশ্বব্যাংক হচ্ছে মধ্যস্থকারী ও চুক্তি বাস্তবায়নে সহায়ক ছিল। অর্থাৎ দুই দেশের মধ্যে মধ্যস্থকারী করেছিল এই বিশ্বব্যাংক। তারপরে দেখো চুক্তির ফলে কি অর্জিত হয়েছে? দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে, চুক্তি কার্যকর হয়নি, নদীবণ্টনের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আসে, যুদ্ধ শুরু হয়েছিল। নদী বণ্টনে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা এসেছে। তাহলে এই ছিল তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেটা হচ্ছে সিন্ধু জলচুক্তি এবং সিন্ধু নদ সম্পর্কে একদম পুরো ডিটেলস তথ্য তোমাদের দিয়ে দিলাম। কারণ বর্তমানে কিন্তু এই নিয়ে প্রচুর মানে কথা উঠেছে সিন্ধু জলচুক্তি, সেই জন্য আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্লাসটা করিয়ে দিলাম। ক্লাসটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।